সঞ্জীবনী। এই সঞ্জীবনী নামটার সঙ্গে আপামোর বাঙালি মনে হয় একান্তই পরিচিত। যারা ছোটবেলা থেকে রামায়ণের গল্প শুনে বড় হয়েছেন তারা অবশ্যই এই সঞ্জীবনী শব্দটি অনেকবারই শুনেছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছিলেন রামায়ণের পর এই সঞ্জীবনীর কি হয়েছিল? মানে বলতে চাইছি, সঞ্জীবনী ঔষধির গুণে লক্ষ্মণ যখন পুনরায় তার জীবন ফিরে পেয়েছিলেন, তার পরবর্তীকালে এই সঞ্জীবনী কোথায় যায়, বা এর রহস্য আরও কি কোনোদিন কখনো কেউ উদ্ধার করতে পেরেছিল? আমাদের অবশ্যই সে সমস্ত তথ্য অজানা, কিন্তু যতটা আমরা পেরেছি এই মহাকাল সিরিজের অন্তর্গত সঞ্জীবনী অধ্যায়ের মাধ্যমে আপনাদের সামনে এই সঞ্জীবনী রহস্যের একটি নতুন আঙ্গিক তুলে ধরতে চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভুল ত্রুটি সমস্ত কিছুকে মার্জনা করে আমাদের এই নতুন প্রচেষ্টাকে অবশ্যই শুনবেন। প্রাচীন প্রার্থনাগাথা বেদের প্রাচীন ঋগ থেকে জ্ঞানান্বেষ উপনিষদ পর্যন্ত বিস্তৃত হিন্দু শাস্ত্র রাশি রচয়িতা বা দ্রষ্টা সকলেই ঋষি বলে পরিচিত। তপ বা গভীর ধ্যানের সাহায্যে যারা বৈদিক মন্ত্রার্থ বুঝতে পারে তাদেরকে সর্বশক্তিমানের কৃপায় ঋষি বলা যায়। ঋগ বা সূক্তের ভাব ও বিষয় অনুযায়ী ঋষি 3 শ্রেণীতে বিন্যস্ত: দেবোপাসক, দেববাচী ও আত্মস্ততক। এই 3 শ্রেণীর আরো 28টি প্রকার আছে। আর এও বলা হয় যে মোট 329 ঋষি ও 28 ঋষিকার রচনা সংকলন হল ঋগ্বেদ। আচ্ছা, অনেকটাই সময় নিয়ে নিলাম, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা আবার পরে কোনো দিন। ভাষণ শেষ করে ধন্যবাদ জানালেন প্রফেসর ডক্টর ধ্রুব নারায়ণ ব্যানার্জি। হাততালিতে ভরে গেল লন্ডনের বারবিকান থিয়েটার অডিটোরিয়াম। কনফারেন্স এবং লেকচারের জন্য তাকে আসতে হয়েছে লন্ডনে। এ যেন এক গভীর প্রতীক্ষার ফল। একই সাথে তার পুস্তক প্রণীত জ্ঞান এবং অনুসন্ধান কালের নিয়মে যে তাকে রহস্য উন্মোচনের এতটা কাছে এনে ফেলবে তা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। 11 বছর আগে অদ্ভুতভাবে যে জায়গা থেকে এসেছিল এক বেনামি ফোন কল, আজ তিনি সেই জায়গায় দাঁড়িয়ে একটা কনফারেন্সের কাজে। হ্যাঁ, লন্ডন। নীলকণ্ঠে রুদ্রাক্ষ, রক্তবীজের খোঁজে এবং ঈশ্বরের মৃত্যু। এতদিনে আপনারা মহাকাল সিরিজের এই 3 পর্বের সঙ্গে অতি পরিচিত হয়েছেন, কিন্তু এবার কি হবে? মানে এবার কোথায় যাবার পালা? উত্তর অবশ্যই আছে। আজ থেকে শুরু হচ্ছে মহাকাল সিরিজের এক নতুন অধ্যায়, যার নাম সঞ্জীবনী অধ্যায়। আর এই সঞ্জীবনী অধ্যায়ের প্রথম উপন্যাস মৃত সঞ্জীবনী আজকে আমরা আনতে চলেছি আপনাদের সামনে। যারা মহাকাল সিরিজকে ভালোবেসেছেন বা যারা মহাকাল সিরিজের গল্প শুনে থাকেন
তারা জানেন হয়তো আমাদের লেখক শৌরিক শঙ্কর মুখার্জি বহু বছর ধরে এই পুরাণ নিয়ে গবেষণা করছেন। তাই আজকের গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পের নাট্য রূপান্তরে রয়েছে রমাকান্ত, গল্পের গল্প পাঠে রয়েছে অভিক, আজকের গল্পের প্রধান চরিত্রে দীপক, আর হ্যাঁ, আজকের গল্পে প্রধান আকর্ষণ তথা চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় বিখ্যাত ভয়েস ওভার আর্টিস্ট এবং অভিনেতা শুভারুণ বোস। তাহলে আপনারা শুনছেন তো? আর আরেকটা কথা, গল্পটি কিন্তু মন দিয়ে শুনবেন। গল্পের শেষে আপনাদের জন্য একটা চমক রয়েছে, ওই আজকাল যেটা বলে না, ক্যামিও। অবশ্যই শুনতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে শৌরিক শঙ্কর মুখার্জির কলমে মহাকাল সিরিজের সঞ্জীবনী অধ্যায়, প্রথম উপন্যাস মৃত সঞ্জীবনী। হল থেকে বেরিয়ে সবার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আর সম্বর্ধনা নিয়ে যখন ধ্রুব বেরিয়ে আসছেন, তখন প্রায় 6টা বাজে। দেশে থাকলে এতক্ষণে সন্ধে নেমে যেত, যদিও এখানে এখনো অন্ধকার নামেনি। পথে বেশ ভালোই ভিড়। ফুটপাথ ধরে খানিকটা হেঁটে যেতেই হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটা লোকের সাথে ধাক্কা খেলেন তিনি। এ কি, দেখে চলতে পারে না নাকি? হুডি পরা লম্বা স্বাস্থ্যবান এক ছোকরা, চোখে আবার একটা কালো চশমা। এই ইয়াং ম্যান, বি কেয়ারফুল। সরি, মাই মিস্টেক। আর কোনো বার্তালাপ না করে প্রফেসর ধ্রুব এগিয়ে গেলেন সামনের ফুড কোর্টের দিকে। বেশ ভালোই খিদে পেয়েছে। এরপর গ্রসারির জিনিসপত্র নিতে সুপার মার্কেটও যেতে হবে। এখান থেকে আবার 1.5 ঘন্টার ড্রাইভিং। রাস্তা পার হয়েই নিঃশব্দে ফুড কোর্টে ঢুকে গেলেন প্রফেসর। সূর্য তখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সন্ধ্যের মায়াবী আলো আর শীতল বাতাস কেমন যেন আচ্ছন্ন করে তুলছে তাকে। গাড়ির ভিড় আর হর্নের শব্দে ধ্রুব হয়তো খেয়াল করলেন না, অদূরেই ফুটপাথের ধারে ল্যাম্পপোস্টের তলায় কালো হুডির ভেতর থেকে 2টো তীক্ষ্ণ দৃষ্টি তাকে অনুসরণ করে চলেছে। তখনও ল্যাম্পপোস্টের আলোর সাথে মিশে যাচ্ছে হুডির ভেতর থেকে বেরিয়ে আসা সিগারেটের ধোঁয়া। হয়তো সেও করছে অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। প্রফেসর ধ্রুব যখন নিজের রুমে পৌঁছলেন, তখন রাত প্রায় 11টা। চারিদিকে শহরের কোলাহল অনেকটাই কমে এসেছে। এখন শরীর আর আগের মতো ধকল নিতে পারে না। 2 ঘন্টার লেকচারেই অবস্থা খারাপ। বয়সটা যে বাড়ছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। ফ্রেশ হয়ে আরাম করে খাটে হেলান দিয়ে চোখ বুজে পরের 2 সপ্তাহের প্রোগ্রামগুলো একটু মনে মনে ঝালিয়ে নেবার চেষ্টা করলেন। না, সত্যি আরো 4খানা লেকচার, তাও আবার 4টে আলাদা দেশে। এভাবে আর কতদিন চালাবেন? বিশ্রাম দরকার, অনেক দিনের বিশ্রাম। ভাবতে ভাবতে কিছু পুরনো কথা মনে পড়ে যায় তার। শেষ কবে যে ভালোভাবে বিশ্রাম নিয়েছিলেন ঠিক মনে পড়ে না। মনে হয় গত 1 বছরে কাজ ছাড়া আর কিছুই করেননি। অবশ্য কাজ তার ভালোই লাগে, ক্লাস, লেকচার, রিসার্চ
এই সবই তার পছন্দের বিষয়। সংসার করেননি, তাই তার কোনো আলাদা পিছু টান নেই। পড়াশোনাই জীবন। মনে পড়ে যায় সেই প্রথম সংস্কৃত শেখা, ক্লাস 8 তখন। বরাবরই রামায়ণ, মহাভারত সহ ভারতীয় পুরাণের উপর ছিল এক বিশেষ আকর্ষণ। বাবা ছিলেন সংস্কৃতের শিক্ষক, টোলে পড়াতেন। বাবার গলায় গীতা পাঠ শুনতে সবচেয়ে ভালোবাসতেন প্রফেসর ধ্রুব। তারপর কলেজে সংস্কৃত নিয়ে পড়াশোনা, পরে অধ্যাপনা, সবকিছুই তার পছন্দের। এখনো মনে পড়ে হিন্দু শাস্ত্র নিয়ে রিসার্চ করবার কথা যেদিন প্রথম মাথায় আসে, সেদিন কোন অংশ নিয়ে রিসার্চ করবেন তা কিছুতেই ঠিক করতে পারছিলেন না। বাবা হসপিটালে ভর্তি তখন। সন্ধেবেলায় ভিজিটিং আওয়ার্সে বাবার পাশে বসে জিজ্ঞেস করলে বাবা আস্তে করে উত্তর দিয়েছিলেন, ঋষি, যারা কালের শুরু আর শেষ সবেতেই থাকেন, তাদের নিয়ে গবেষণা শুরু করো। তার কয়েকদিন বাদে বাবা মারা যান। সেই থেকে শুরু তার পথ চলা। বেদ, উপনিষদ, পুরাণ, সংহিতা, ধর্মসূত্র, প্রাচীন ও মধ্যযুগীয় হিন্দু ধর্মগ্রন্থ, এসবই তার ধ্যান জ্ঞান হয়ে যায়। ঋষিদের নিয়ে তার বেশি চর্চা, এটাই তার মূল লক্ষ্য। কিন্তু হিন্দু শাস্ত্রের যে কোনো বিষয় তার অতীব পছন্দের। হাজারখানেক পুরনো স্মৃতি ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা বুজে এসেছে তা খেয়ালই করেননি প্রফেসর। পাহাড়ে ঘেরা উপত্যকার মাঝে রাতের আকাশে তারাদের আনাগোনা একাকিত্বে লাগাম দেওয়ার জন্য তার কাছে যথেষ্ট। দূরে মধ্যরাতের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, সাথে করে নিশাচর পাখিদের ডাক। জানলাটা বন্ধ না করলে সারা রাত কাঁপুনিতেই জাগতে হবে। শীতের আমেজটা বেশ ভালোই এখানে। হঠাৎই ঘুম ভাঙল একটা ফোন আসায়। স্ক্রিনে ভেসে উঠেছে বাড়ির নম্বর। কি ব্যাপার? ফোন রিসিভ করলেন প্রফেসর। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো একটা নারীর কণ্ঠস্বর। হ্যালো স্যার, অরিত্রী বলছি। হ্যাঁ বলো, এখন ফোন করলে কি ব্যাপার? সরি স্যার, আসলে খেয়াল ছিল না ওখানে এখন রাত। আর্জেন্ট না হলে ফোন করতাম না। হ্যাঁ, ইটস ওকে, বলো কি আর্জেন্ট? স্যার, আপনার বাড়িতে চুরি হয়েছে। কেউ ফোর্সফুলি এন্টার করেছিল। হোয়াট? কি বলছো কি? হ্যাঁ স্যার, সকালে এসে দেখি ঘরের ভেতরে যাচ্ছে, তাই ব্যাপার। মনে হয় চোর এসেছিল রাতে, পুরো বাড়ি একেবারে লন্ডভন্ড করে গেছে। সে কি, কখন হলো এসব? তুমি কাল ওখান থেকে কখন বেরিয়েছিলে? স্যার, কাল তো আমি সন্ধে 7টার সময় বেরিয়ে যাই। তখন তো সব দেখেই গিয়েছিলাম, ঠিক ছিল। তারপর আজ সকালে এসে দেখি এই অবস্থা। পুলিশকে কি জানাবো স্যার? হ্যাঁ জানাও, আর একটা কাজ করো, সুবলকে বলো যেন আজ রাতে ওখানেই থাকে। তুমি চলে যাও, অসুবিধা নেই। আর আমি কলকাতা পৌঁছে তোমায় ইনফর্ম করছি। আচ্ছা স্যার। আর স্যার, এক্সট্রিমলি সরি। মানে আমি না ঠিক বুঝতে পারছি না যে এসব কিভাবে হলো। ছাড়ো, আর কি করা যাবে। পুলিশকে বললো আমায় পরে জানিও। অরিত্রীর ফোন কেটে দিয়ে ভাবতে থাকেন প্রফেসর ধ্রুব, চুরিটা হলো কি করে। অরিত্রী তার পার্সোনাল সেক্রেটারি, কাজ করছে আজ প্রায় 5 বছর হলো। তাকে সন্দেহ করা যায় না। চুরির মতলব থাকলে সে আগেই করত। আর সুবল তার খুবই বিশ্বস্ত। সেও প্রায় 10 বছর ধরে কাজ করছে। বাড়ির বাজার করা থেকে ঘরের দেখাশোনা, রান্না সবই করে। হয়তো ভুল করে, কে জানে। পুলিশ আসুক, দেখা যাক। এই চুরির পেছনে অন্য কিছু নয় তো? মনে একটা সন্দেহ জাগে বটে, কিন্তু সেটাকে বেশি আমল না দিয়ে চোখ বুঝলেন প্রফেসর।
লন্ডন থেকে কলকাতার বাড়িতে ফেরার সময় অনেক চিন্তাই মাথায় এলো তার। ঘর থেকে কোনো রকম টাকা পয়সা চুরি যায়নি, পুরো ঘরে নাকি কেউ কিছু খুঁজেছে। জানালার শিক ভেঙে ঢুকে কিছু খোঁজার চেষ্টা করেছে শুধু, কারণ যাবার আগে আলমারিতে প্রায় 50,000 টাকা রেখে দিয়ে এসেছিলেন, যেটা নিচে পড়েছিল। আর ঘরের ভেতরে কিছু অ্যান্টিক জিনিসপত্র ছিল যার বাজার দর অনেক, অথচ সেগুলোও নেয়নি। তাহলে চুরিটা করতে এসেছিল কিসের জন্য? বাকি জিনিস ধ্রুব গেলে হয়তো বুঝতে পারবেন। তবে অরিত্রী বলেছে তার সংগ্রহের কিছু প্রাচীন পাণ্ডুলিপি মনে হয় কেউ দেখেছে, কারণ তার ফাইলের ভিতরের কিছু পাতা আর কিছু হাতে লেখা অংশ একেবারে ছেঁড়া, বলতে গেলে মিসিং। বাড়ি পৌঁছে প্রফেসর ধ্রুব জানতে পারেন চুরির সময় সন্ধেবেলা। জানলা দরজা কিন্তু ভেতর থেকেই বন্ধ ছিল। যে ঘরে তিনি শোন সেখানকারই জানলা কেটে চোর ঢোকে। পুলিশের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা বেশ জটিল। খুবই আধুনিক কোনো যন্ত্র দিয়ে জানলার লোহা কাটা হয়েছে। কারণ দেখুন, আশেপাশের বাড়ির কেউ কিন্তু কোনো আওয়াজ পর্যন্ত পায়নি। আর সাধারণ যে গ্রিল কাটার ব্যবহার করা হয় তাতে কিন্তু এত মোটা আর শক্ত লোহা কাটা যথেষ্ট সময় সাপেক্ষ। তবে শুধু গ্রিল নয়, অদ্ভুত ব্যাপার, জানলার কাঁচটাও কিন্তু এমন নিপুণভাবে কাটা হয়েছে যে ছোট কাঁচের টুকরো পর্যন্ত কোথাও পড়ে নেই। আর সেটাই কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, যেন মনে হচ্ছে কাঁচটা এখনই ওখান থেকে কেটে ফিট করা হয়েছে। প্রফেসর সুবলকে চা বানাতে বলে সোফায় বসলেন। অরিত্রী ইতিমধ্যে মোটামুটি ঘরটা গুছিয়ে ফেলেছে প্রায়। শুধু ডায়েরি আর ফাইলের কাগজপত্রগুলো জমা করে রাখা আছে টেবিলের উপর। ধ্রুব আর একদম রিস্ক নিতে চান না। নিজের গোপন ড্রয়ারে এবার তালা দিয়ে রাখবেন তার রিসার্চের সমস্ত কাগজপত্র। অরিত্রী হাতে একটা ফাইল নিয়ে কি যেন দেখে চলেছে অনেকক্ষণ ধরে। পাতার পর পাতা উল্টে যাচ্ছে, মনে হচ্ছে কিছু যেন মিলছে না। স্যার, আপনার সংগ্রহের যে পুঁথি বা পাণ্ডুলিপি আছে সেগুলোর থেকে বেশ কিছু পাতা মিসিং। আমি অনেকবারই চেক করেছি, খাটের তলায়, আলমারির পাশে, সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও সেগুলো নেই। কোন ডকুমেন্টস মিসিং এর কথা তুমি বলছো বলো তো? স্যার, এই যে মেঝের ওপর পড়েছিল। কভার ফাইলগুলো কি খোলা ছিল? হ্যাঁ স্যার, আপনার স্টাডি আর রিসার্চের কাজে ইনভলভড যতগুলো নথি এবং ডকুমেন্ট ছিল প্রায় সবই খোলা অবস্থাতে পাওয়া যায়। আর বেশিরভাগই তো মেঝেতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কোন কোন কাগজপত্র খোয়া গেছে সেটা ধ্রুবকেই দেখতে হবে। অরিত্রী সেটা জানবে না, আর জানার কথাও নয়। অরিত্রীকে শুধু ফাইল গুছিয়ে রাখা আর ডকুমেন্টগুলো নম্বর অনুযায়ী সাজিয়ে রাখতে বলা হয়েছিল। কোন ফাইলে কি আছে সেটা অরিত্রী জানবে না। ওইসব কভার ফাইল তার সমস্ত খোঁজ আর রিসার্চের সাক্ষ্য বহন করে। পুরনো পুঁথি যা কিছু আছে সেগুলোর লেখা অস্পষ্ট হলে একটা কাগজে লিখে সেটা ওই পুঁথির সাথেই লাগানো থাকে। অরিত্রের কথা অনুযায়ী সেই পুঁথির কিছু পাতা আর তার লেখা ওই কাগজ কেউ নিয়ে গেছে। এবার খুঁজে দেখতে হবে কোন পুঁথির কি কি অংশ নিয়ে গেছে। ইটালির রোমে একটা লেকচার ছিল, সেটা ধ্রুব ক্যান্সেল করে আরো 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। ইউনিভার্সিটির তরফের অর্গানাইজাররা একটুখানি চটেছে, সেটা হয়তো ম্যানেজ করা যাবে। এখন আর লেকচার দিলে হবে না। ধ্রুব খুব বেশি মাত্রায় টেন্সড। তার 30 বছরের ইউনিভার্সিটির শিক্ষকতা ছাড়াও কলেজ জীবনের পড়াশোনার সময়কাল থেকেই
বিভিন্ন হিন্দু শাস্ত্রে বর্ণিত ঋষিদের ব্যাপারে প্রফেসর ধ্রুব বিশেষভাবে আগ্রহী। ঋষিদের জীবনযাত্রা, সময়কাল, তাদের অভ্যুত্থান, তাদের দেওয়া অভিশাপ এবং আশীর্বাদ থেকে শুরু করে সব বিষয় নিয়ে সেই প্রথম থেকে তিনি সন্ধান চালিয়ে আসছেন। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন মায়াবী রহস্যের হদিশ। সমস্ত ঋষিদের মধ্যে একজন তার বিশেষ পছন্দের চরিত্র, আর তার বিষয়ে জানার জন্য শুধু পুঁথি নয়, প্রফেসর ধ্রুব ভারতবর্ষের প্রায় 70টি জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্য তার বাড়িতে রাখা ছিল, এখন আর নেই। কয়েকদিন আগে যে ফাইল চুরি গেছে তার সাথে সেই ঋষির সম্বন্ধে সমস্ত পাণ্ডুলিপির অংশ যা তিনি সযত্নে রেখেছিলেন, সেগুলিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পছন্দের সেই বিশেষ ঋষির সম্পর্কে যা তথ্য ওই ফাইলে ছিল, সেটা যদি ভুল লোকের হাতে পড়ে তাহলে সর্বনাশ। কারণ সেখানে শুধু সেই ঋষির বর্ণনা নেই, আছে আরো এক অত্যাশ্চর্য স্থাপত্যের উল্লেখ, যা শুধু ডক্টর ধ্রুব নারায়ণ ব্যানার্জি ছাড়া আর কেউ জানে না। আর সেই স্থাপত্য সেই অপূর্ব সুন্দর এক স্বপ্নের মতো মন্দিরে তিনি চান না কারুর ছায়া পড়ুক, নিজেরও না, কেউ যেন না যায় সেখানে, কেউ যেন জানতে না পারে সেই মন্দিরের রহস্য। মানুষের লোভ কোনোভাবেই সেখানে যেন পা না রাখে। দুর্গম স্থানে সেই মন্দিরের গর্ভগৃহে সুরক্ষিত আছে মৃত্যুকে জয় করার এক আদিম রহস্য, যার সন্ধান বদলে দেবে মানব সভ্যতার ভবিষ্যৎ। না, কিছু ব্যবস্থা করতেই হবে, নয়তো তার সারা জীবনের সংগ্রহ একই সাথে চলে যাবে কিছু দুষ্ট লোকের হাতে। বাঁচাতে হবে সেই রহস্যময় মন্দিরের গোপনীয়তা। তার অতীব পছন্দের সেই ব্রহ্মক্ষত্রিয় ঋষির ছবিতে হাত জোর করে একদিন বলেছিলেন, যা আমি জানলাম তার কেউ জানবে না, কোনোদিন না। আমি প্রতিজ্ঞা করলাম। সেই প্রতিজ্ঞা যে একদিন এক অদ্ভুত পরীক্ষার সম্মুখে এনে দেবে, তা বুঝতে পেরে হয়তো অলক্ষ্যে হেসেছিলেন প্রফেসর ধ্রুবর অতীব পছন্দের ঋষি এবং বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম। নীলকণ্ঠ পর্বতের উত্তর পশ্চিম পরিসর, চারিদিকে তুষার ধবলা শ্বেত শুভ্রা বরফাবৃত পর্বতরাজি। কোনো কোলাহল নেই, আর থাকবেই বা কি করে? এই হিমশীতল পরিবেশে বেশিরভাগ জীবিত প্রাণীর দেখা মেলা ভার। আকাশের মুখ খুব একটা প্রসন্ন বলে তো মনে হচ্ছে না। মৃদুমন্দ বাতাসের বেগ ক্রমাগত বাড়ছে। শুরু হলো তুষারপাত, তার সঙ্গে কনকনানি হাওয়া, ছোট ছোট তুলোর মতো বরফে চারিদিক আচ্ছন্ন। একটা অদ্ভুত ধ্বনি শোনা যাচ্ছে। সৎপন্থের রুক্ষ তীর রাতে রূপ বদলে যেন স্বর্গের খুব কাছে পৌঁছে গিয়েছে। মিহি বরফের টুকরো যখন পড়ছে তার উপর, মনে হচ্ছে এই দুর্গম স্থানেও অদৃষ্ট হয়তো পুষ্প বৃষ্টি করছে। সমুদ্র তল থেকে প্রায় 15,700 ফুট উচ্চতায় এই সময় কোনো মানুষের পক্ষেই আসা সম্ভব হয় না। স্বর্গরোহিণী
এই সময় অতি দুর্গম। ধীরে ধীরে বাতাসের বেগ খানিকটা ধরে এসেছে। পবিত্র সৎপন্থ তালের জল পুরো বরফের আস্তরণে আচ্ছাদিত। দূরে কোথা হতে মুহুর্মুহু সেই অদ্ভুত ধ্বনি এখনো শোনা যায়। পেছনে সমগ্র আকাশ জুড়ে আকাশগঙ্গার অদ্ভুত জ্যোতি ভেসে উঠছে মাঝে মাঝে। বরফের সেই আস্তরণ সরিয়ে জলের ভেতর থেকে উঠে দাঁড়ালেন এক দীর্ঘদেহী ব্রাহ্মণ পুরুষ। করজোড়ে প্রণাম করলেন আদিদেবকে। শিবায় শান্তায় করুণাত্রায় ওম তৎপুরুষায় বিদ্মহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। তার ভরাট গম্ভীর গলার আওয়াজে চারিদিক গম গম করে উঠল। সমগ্র পার্থিব চরাচর তার দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। পায়ের মাটি কিঞ্চিত স্তম্ভিত। কে ইনি? যেন সমস্ত পর্বত শৃঙ্গ তাকে হাত জোর করে প্রণাম করল। আর তিনি প্রণাম করলেন সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা পরমেশ্বর, জন্মরহিত শাশ্বত সর্বকারণের কারণ দেবাদিদেব মহাদেবকে। দিব্য স্নান সেরে তার আরাধ্য দেবতাকে স্মরণ করলেন। প্রকৃতি এখন অনেকটাই স্বমহিমায় প্রকাশিত। বাতাস মৃদুমন্দ বইছে, কিন্তু বেগ খানিক স্তিমিত। আকাশগঙ্গার আলো আস্তে আস্তে আরো মুখরিত করে তুলছে চারিদিক। দূরে কোথাও এক শঙ্খধ্বনি শোনা গেল, যেন মহাযজ্ঞের আহ্বান। সেই ব্রাহ্মণ পুরুষ এবার হাতে তুলে নিলেন বিশালাকায় মহাদেবের কুঠার বিদ্যুদাভি। ধীরে ধীরে এগিয়ে চললেন সামনের দিকে। পায়ের তলায় বরফের ভেতর এক গভীর ছাপ পড়তে লাগল। সেই মহর্ষির গন্তব্য এক দিব্য মন্দির। জনমানুষের অলক্ষ্যে এক প্রাচীন রহস্য সেখানে সুরক্ষিত আছে, কিন্তু কতদিন থাকবে তা তিনি জানেন না। আর সেখানেই তিনি মিলিত হবেন এক সময় আরেক রূপের, যে রূপ একই সাথে মহা অবতারের প্রতীক্ষায় আছেন এখনো। ত্রেতা যুগ থেকে তিনিও কোনো এক পর্বতের কোলে ধ্যানমগ্ন। গুরু দায়িত্ব পালনের ভার তাদের উপর। 3টি যুগ ধরে সেই কাজই করে আসছেন, যতক্ষণ না মহা অবতারের সময় ঘনিয়ে আসে। এ এক অদ্ভুত দৃশ্য। হাতে বিশালাকায় পরশু, গলায় রুদ্রাক্ষের মালা, মস্তকে বিজয় তিলক, বাহুতে লক্ষাধিক যোদ্ধার পরাক্রম এই মহর্ষির। তুষারাচ্ছন্ন এই রাত্রিতে গন্তব্যের দিকে এগিয়ে চললেন ব্রহ্ম ঋষি ভার্গব। পেছনে পড়ে রইল তুষার ধবলা গিরিরাজ হিমালয়। পুলিশের কাছ থেকে খুব বেশি কিছু জানা গেল না। প্রফেসর ধ্রুব এটাই শুধু জানতে পারলেন যে চোরের কোনো সঠিক হদিশ পাওয়া যায়নি। কোথা থেকেই বা তারা এসেছিল
সেটাও ট্রেস করা গেল না। কি করবেন তাই ভাবছেন প্রফেসর ধ্রুব। অরিত্রীকে ডাকলেন। এর মধ্যে কোনো ফোন এসেছিল ল্যান্ডলাইনে? অরিত্রী একটু চিন্তা করে বলল, এসেছিল স্যার। একজন জিজ্ঞেস করছিল আপনি কবে ফিরবেন। নাম জেনেছিলে? বলেনি, আগেই কেটে দিল। ফোন আসার কদিন পর চুরি হয়? ফোন এসেছিল চুরি হবার 3 দিন আগে। এছাড়া আর কোনো ফোন? না স্যার। স্টুডেন্টরা কেউ ফোন করেনি? না স্যার, আমি তো আগেই তাদের জানিয়ে দিয়েছিলাম আপনার লন্ডন যাওয়ার কথা। আপনি ফিরলে তবেই আমি তাদেরকে যোগাযোগ করতে বলতাম। আর কিছু স্যার? না, দরকার নেই, তুমি এসো। অরিত্রী চলে যাওয়ার পর একটা ছোট ডায়েরি ঘেঁটে 2টো নম্বর বার করলেন ধ্রুব। নম্বরটা পুরনো 2 বন্ধুর। এই 2 বন্ধু তার মোবাইল নম্বর জানেন না সেটা তার মনে আছে, বাকিরা সবাই মোটামুটি জানে। এদের তার নতুন মোবাইল নম্বর দেওয়া হয়নি বলে আন্ডারলাইন করে রেখেছিলেন। কেউ যদি ধ্রুবর ব্যাপারে জানতে চায় তাদের বন্ধুদের কাছে, তাহলে তারা সেটা ধ্রুবকে জানাতো। আর এই 2 বন্ধুকে জিজ্ঞেস করলে তারা মোবাইলে জানাতে পারবেন না, বরং ল্যান্ডলাইনে ফোন করার সম্ভাবনা আছে। প্রথম ফোন হিস্ট্রি প্রফেসর বেনারস ইউনিভার্সিটির উমেশ কুমারকে করলেন। জানতে পারলেন তার কাছেও কোনো ফোন আসেনি। দ্বিতীয় ফোনে মুম্বাইয়ের অংশুমানের কাছেও একই উত্তর পেলেন। না, সব কেমন যেন একসাথে ঘেঁটে যাচ্ছে। মনে হচ্ছে পরিচিত কেউ, কিন্তু আবার পরক্ষণেই মনে হচ্ছে পরিচিত কারোর পক্ষেও তো তার রিসার্চ ওয়ার্ক সম্বন্ধে জানা সম্ভব নয়। শুরু কোথা থেকে করবেন কিছুই বুঝতে পারছেন না। এতদিনে যারা তার ফাইল চুরি করেছে তারা অনেকটাই এগিয়ে গিয়েছে সেই মন্দিরের খোঁজে, আর এটাই তো স্বাভাবিক। কলিং বেল বেজে উঠল। সুবল এসে জানালো তার এক ছাত্র এসেছে। বসার ঘরে গিয়ে ধ্রুব দেখলেন সুমন। এই ছাত্রটিকে তার খুব ভালো লাগে। একদম সাধারণ ছিমছাম। সংস্কৃত নিয়ে এমএ করছে। এর সংস্কৃত উচ্চারণে ধ্রুবর বাবার ঝলক আছে, তাই একে ভীষণ ভালোবাসেন। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালোই। আমি এসেছি জানতে পারলে কি করে? কাল গাড়িতে আপনাকে উল্টোডাঙার সিগন্যালে দেখলাম, ডাকিনি, ভাবলাম আজ এসে দেখা করব। ও, কিন্তু আমি একটু ব্যস্ত আছি, এ কদিন ক্লাস নিতে পারবো না। অরিত্রী জানিয়ে দেবে কবে থেকে আসতে হবে। না স্যার, আমি সেটার জন্য আসিনি। আসলে একটা জিনিস জানতে এসেছিলাম। আপনার এখানে লাস্ট ক্লাস যেদিন হয় সেদিন আমি একটা খাতা ফেলে গিয়েছিলাম। সেটা নিতে এসেছিলাম 2 দিন পরে। অরিত্রী ম্যাডাম আমাকে দিয়েও দেয়, কিন্তু যখন বেরিয়ে আসছিলাম এই গলির মুখে 2 জন লোক আপনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিল, মানে অনেক কিছুই। মানে আপনি কি কি সাবজেক্ট পড়ান, কখন ক্লাস নেন, এখনও ইউনিভার্সিটি যান কিনা, কোনো নতুন বিষয় নিয়ে রিসার্চ করছেন কিনা, এইসব আর কি। আর কিছু কি জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, আপনি এর মধ্যে কোথাও বাইরে যাবেন কিনা। তুমি কি বলেছিলে যে আমি এখন কলকাতায় নেই? হ্যাঁ বলেছিলাম স্যার। আর আরেকটা কথাও জিজ্ঞাসা করছিল, অমরেন্দ্র দাস আপনার এখানে আসেন কিনা। কি বলেছিলে যে অমর এখানে আসে? হ্যাঁ বলেছিলাম 2-3 বার, দেখেছি আপনার বাড়িতে আর কি। আচ্ছা ঠিক আছে। আর শোনো সুমন, তোমার ভালোর জন্যই বলছি, কেউ আমার ব্যাপারে জিজ্ঞেস করলে কিচ্ছু বলো না প্লিজ। আর অচেনা যে কোনো লোককে কখনো
কারোর ব্যাপারে এত ইনফরমেশন দেওয়া ঠিকও নয়। সরি স্যার, আমি ভেবেছিলাম হয়তো এমনি জিজ্ঞেস করছে। ঠিক আছে, এসো। আর আমি যে এসেছি এখানে সেটাও কাউকে বলার দরকার নেই। ঠিক আছে স্যার। কোনো কি মানে কোনো কি সমস্যা কিছু হয়েছে? আমি কি কিছু হেল্প করতে পারি? না না, সেরকম কিছু না, তুমি এসো। সুমন চলে যাওয়ার পরেই প্রফেসর ধ্রুব তৈরি হয়ে নিলেন আর্কিওলজির প্রফেসর তার ঘনিষ্ঠ বন্ধু অমরেন্দ্র দাসের ফ্ল্যাটে যাওয়ার জন্য। অমরেন্দ্র দাসের সাথে অনেক বছরের আলাপ ধ্রুবর। তার কাছে সব থেকে বেশি সাহায্য পেয়েছেন তার পার্সোনাল রিসার্চের ব্যাপারে। ধ্রুবর মতে ভারতবর্ষের মন্দির আর স্থাপত্য ইতিহাসের বিষয়ে অমরের থেকে ভালো নলেজ আর কারুর নেই। ধ্রুবর খোঁজের ব্যাপারে সে কিছুটা জানে এবং একমাত্র সেই জানে। তবে বন্ধুত্বের খাতিরে সে কোনোদিনই ধ্রুবর কাছে করা প্রতিজ্ঞা ভাঙেনি। যেদিন ধ্রুব সেই আশ্চর্য মন্দিরে যাবার পথের নকশা তৈরি করে, সেদিন সে অমরকে বলেছিল, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ হলাম, কিন্তু কিন্তু সরি মাই ফ্রেন্ড, তোকে সেই কৃতজ্ঞতার একটা অংশ দিতে পারবো না রে। আমি নিজেও এর ভাগিদার হব না। আমি শুধু সেই রহস্য একবার চাক্ষুষ করতে চাই, মন থেকে চাই, না কোনো লোভী পাপী হিংস্র মানুষের ছায়াও সেখানে পড়ুক। অমর হেসে বলেছিল, দরকার নেই রে, শুধু এটা মনে রাখিস যে আমরা দুজনে খুঁজেছি, এটাই আমার কাছে অনেক। সে কোনো দিন জানতেও চায়নি ধ্রুব এক্স্যাক্টলি কি খুঁজে চলেছে। প্রফেসরের হুঁশ ফিরল গাড়ির ব্রেকে। স্যার, আমরা লোকেশনে এসে গেছি। ওকে, থ্যাংক ইউ। গাড়ি থেকে নেমে অমরের ফ্ল্যাট কমপ্লেক্সে ঢুকতে যাবে এমন সময় সেখানকার সিকিউরিটি অমরেন্দ্র দাসের নাম শুনে যা বললেন, সেটা শোনার জন্য প্রফেসর ধ্রুব মোটেও প্রস্তুত ছিলেন না। আগে অমরবাবু তো হসপিটালে ভর্তি। অমর অ্যাপোলো হসপিটালে অ্যাডমিট? কিন্তু কিভাবে? আর এ খবরটা তার কাছেই বা এসে পৌঁছয়নি কেন? হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে প্রফেসর ধ্রুব পৌঁছে যান হাসপাতালে। চোট বেশ গুরুতর, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন, ডান হাতের একটা অংশ ভেঙেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা করতে পেরেছে ধ্রুব। এত খারাপ তার কোনো দিনও লাগেনি। নিজেকে এখন কেমন যেন অপরাধী মনে হচ্ছে। শুধু তার জন্যই এই অবস্থা অমরের। হয়তো সেটা বুঝতে পেরে অমরেন্দ্র বলল, তোর খারাপ লাগা উচিত নয় রে, আমি বোকার মতো কাজ করেছি অচেনা দুটো লোককে ফ্ল্যাটে আসতে বলে। আসলে বুঝতে পারিনি। সকালে ফোন করে বলল একটা আর্কিওলজি কনফারেন্সে নিমন্ত্রণ করতে আসতে চায়, আমাকে প্রধান অতিথি হিসাবে সেখানে যেতে হবে। আমি সন্ধ্যাবেলা আসতে বলি। রাত ওই 8টা নাগাদ তারা ফ্ল্যাটে আসে। বাড়িতে বউ ছিল না, সে গেছে ছেলের কাছে চেন্নাইতে। কাজের লোকটা চা বানিয়ে রেখেছিল, তাদের বাইরের ঘরে বসিয়ে চা গরম করতে কিচেনে যায়। আর তখনই ওরা আচমকা ভিতরে এসে পিছন থেকে কাপড় দিয়ে বেঁধে দেয়। ওদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে চেয়ারে বসিয়ে সঞ্জীবনী মন্দিরের কথা জিজ্ঞাসা করলো। মুখের কাপড় খুলে দিলে আমিও চিৎকার করা শুরু করলাম। আর তখনই ওরা আমাকে মারতে শুরু করলো। আমি প্রথমে বলি যে এই ব্যাপারে আমি কিছুই জানি না, এমন কোনো মন্দিরের নাম আমি জীবনেও শুনিনি। কিন্তু
কিন্তু ওরা আমার কোনো কথাতেই কান দিল না। আবারও আবারও শুরু করলো নির্মম প্রহার। একসময় আর সহ্য করতে পারলাম না। আর তখন যা জানতাম সব বলে দিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস। এতগুলো কথা একসাথে বলে হাঁপাতে লাগলো অমর। অবস্থা খুব একটা ভালো নয়। সামান্য সান্ত্বনা দিয়ে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতে যাবে, আর তখনই প্রফেসরের হাতে একটা টান অনুভব করলেন। অমরেন্দ্র তার হাত ধরে রেখেছে। ওরা ওরা তোর ব্যাপারে সব জানে, তোর খোঁজ কতটা এগিয়েছে সবটা। খুব খুব সাবধানে থাকিস। আমাকে নিয়ে অত ভাবতে হবে না, বুঝলি? ভাবতে হবে না। গেটের বাইরে চিন্তিত মুখে বেরিয়ে এলেন প্রফেসর ধ্রুব। হসপিটালের বাইরে তখন সন্ধ্যা নেমেছে। মনটা ভালো নেই। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছেন না। বিনা দোষে তার বন্ধু এখন শাস্তি পাচ্ছে। মন ভালো করার জন্য ভাবলেন গঙ্গার পাড়ে গিয়ে খানিকক্ষণ বসা যায়। আলো আঁধারি পরিবেশে গঙ্গার পাড়ে মৃদুমন্দ ঠান্ডা বাতাস, সাথে নদীর কলতান ধ্রুবকে স্মৃতির রাজ্যে কয়েক বছর পেছনে নিয়ে গিয়ে ফেলল। তখন ধ্রুব ইউনিভার্সিটি স্টুডেন্ট। পুরনো পুঁথি, পাণ্ডুলিপি পড়া ও সংগ্রহ করা তার শখ। একদিন এক বন্ধুর মারফত সন্ধান পান এক প্রাচীন পুঁথির। সেই পুঁথি সংগ্রহ করতে নেপালের ধোলখা জেলার এক গ্রামে যেতে হয়েছিল তাকে। সেখানকার এক বৌদ্ধ মন্দিরে বয়স্ক বৌদ্ধ ধর্মাবলম্বীর সহায়তায় সেই পুঁথি ধ্রুবর হাতে আসে। আনুমানিক 148 থেকে 170 খ্রিস্টাব্দের মধ্যে পার্থিয়ান সন্ন্যাসী অ্যান শিগাও চীনে এসেছিলেন। তিনি একটি গ্রন্থ অনুবাদ করেছিলেন। এই গ্রন্থ 5টি প্রধান ভারতীয় বৌদ্ধ সম্প্রদায় ব্যবহার করত। এই পুঁথি তার কিছু পরেই লেখা হয়েছে বলে অনুমান করেছিলেন অমরেন্দ্র। ইন্দো আর্য সম্প্রদায় প্রাকৃত, সর্বাস্তিবাদীরা সংস্কৃত, স্থবিরবাদীরা পৈশাচী ও সম্মিতীয়রা অপভ্রংশ ব্যবহার করে লেখার সময়। এটি সেই ভাষাতেই লেখা। বৌদ্ধ দর্শনের ইতিহাস আর তার সাথে মিলিত কিছু হিন্দু শাস্ত্রের লেখা এই পুঁথির লেখার সাথেও মিলে যায়। মূলত এই পুঁথিতে একটি জায়গায় যা লেখা ছিল তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সৃষ্টিকর্তার নির্দেশে জগতের কল্যাণার্থে যে মহা অবতার কলিযুগে আবির্ভূত হবেন তার প্রয়োজন হবে এক দিব্য দর্শনের, এক প্রাচীন দিব্য শক্তি, যার মাধ্যমে তিনি নিজের মধ্যে ঈশ্বর রূপের সন্ধান পাবেন। সেই অসাধারণ প্রান্তর মানুষের নাগালের বাইরে, তুষার আর অরণ্যের মেলবন্ধন যেখানে যেখানে একই সাথে বিরাজমান পরমেশ্বর এবং ব্রহ্ম, সেইখানেই আছে সমস্ত জ্ঞান, শুধু তারই জন্য, অবতারের জন্য। বিষ্ণু পুরাণ আর গরুড় পুরাণ মতে 10ম অবতার কল্কির আবির্ভাব 4,27,000 বছর পর, অর্থাৎ কলিযুগের অন্তিম পর্বে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এও উল্লেখ রয়েছে কল্কি অবতারের আগমনের পর কলির সাথে কল্কির মহাপ্রলয়ের মাধ্যমে কলিযুগের সমাপ্তি ঘটবে।
পুঁথির সত্যতা যাচাই আর আরও কিছু তথ্য উদ্ধার করতে ধ্রুব কালচক্র তন্ত্রের উপরে চর্চা করে একই জিনিস পান। শুধু তাই নয়, কল্কি অবতার যে একজন ব্রহ্ম ক্ষত্রিয় হবে তার উল্লেখ তিনি পান। অর্থাৎ তিনি শাস্ত্র জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ এবং অস্ত্র জ্ঞান সম্পন্ন ক্ষত্রিয় যোদ্ধা। কল্কি অবতারের সাথে বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের একটি মিল এখানে খুঁজে পাওয়া যায়। তাহলে কি এর কোনো যোগসূত্র আছে? আরো অনেক বই, পুঁথি, পাণ্ডুলিপির সাহায্যে প্রায় 15 বছর ধরে চেষ্টা করে ধ্রুব সেই স্থানের সন্ধান পান যেখানে রাখা আছে সেই জ্ঞান আর দিব্য দর্শনের উপাদান কল্কি অবতারের জন্য, সেই সঞ্জীবনী মন্দির। আর তার ধারণা সেই দিব্য স্থানকে রক্ষা করা আর সেখানকার জ্ঞান ভাণ্ডারকে আগলে রাখার দায়ভার বিষ্ণুর আরেক অবতারের কাঁধেই রয়েছে সকলের অগোচরে। এতদিন যে জায়গার সন্ধান কেউ জানত না, আজ হঠাৎ উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন? তবে কি মহাপ্রলয় আসন্ন? বলি একটু চা খাবেন নাকি? চাওয়ালার ডাকে চিন্তায় ছেদ পড়ে ধ্রুব। দাও এক কাপ। গরম চা পান করে প্রফেসর ঘড়ির দিকে তাকান। প্রায় রাত 9টা। অ্যাপ ক্যাব বুক করে বড় রাস্তায় এসে দাঁড়ায় ধ্রুব। ঠান্ডা বাতাসের আমেজ গায়ে লাগতেই হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরছে মনে হচ্ছে। কি ব্যাপার? প্রেশার বাড়লো নাকি? সকালে তো প্রেশারের ওষুধও খেয়েছিলেন। অসম্ভব কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছেন না। রাস্তার পাশে একটা গাছের গুড়ি ধরে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করলেন, পারলেন না। মাটিতে পড়ে গেলেন প্রফেসর ধ্রুব। আস্তে আস্তে চোখের সামনেটা অন্ধকার হতে লাগলো। আশেপাশের কোলাহল ক্রমে শান্ত হয়ে আসছে। আধ বোঝা চোখে দেখলেন সামনে এগিয়ে আসছে সেই চাওয়ালা। শীতল তুষার রাজ্য পার করে এক নিবিড় ঘন জঙ্গল। চারিদিকে হিংস্র জন্তু জানোয়ারের ডেরা। বিভিন্ন অজানা উদ্ভিদ ঘিরে রয়েছে চারপাশ। সেই দুর্গম অরণ্যের মাঝে রয়েছে এক প্রাচীন মন্দির, সঞ্জীবনী মন্দির। সেই মন্দিরে এক এক করে সমস্ত জিনিস জড়ো করেছেন তিনি। ব্রহ্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান, অস্ত্রজ্ঞান ইত্যাদি অর্জন করার সব রকমের সামগ্রী সেখানে থাকবে। সেখানে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু ও অশ্বিনী কুমার দ্বয় প্রতিষ্ঠা করেছেন তিনি। নীলকণ্ঠ ত্রিপুরারি স্থাপনা করা হয়েছে তার নিজের হাতে। সেই স্থানে দিব্য অভিষেক করতে চলেছেন যমদগ্নিপুত্র। শীতলতার তীব্রতা ক্রমেই যেন বেড়ে চলেছে। পর্বতের ওপর থেকে অনেক নিচে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। থমকে দাঁড়ালেন তিনি। নিচের দিকে তাকাতে একরাশ চিন্তা ঘিরে ধরল তাকে। মানুষ নিজেকে আস্তে আস্তে কতটা নিচে নামিয়ে দিচ্ছে। পাপ বাড়ছে, লোভ বাড়ছে, ব্যভিচার বাড়ছে। আস্তে আস্তে কমে যাচ্ছে সৎ চিন্তা, সৎ কর্ম।
বিনাশ এগিয়ে আসছে, ক্রমশ বাড়ছে মৃত্যু, কলির আগমনের সময় হয়েছে। দাপর যুগে মহাভারতের যুদ্ধের পর পরীক্ষিত প্রথম দেখেছিল তাকে। তারপর অনেক জল গড়িয়েছে, মানুষের প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা বদভ্যাসে তার বাস। আগে এসব ভাবলে ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, 21 বার তা নিয়ন্ত্রণের বাইরে গেছে, কিন্তু এখন আর হয় না। বিশ্বধনু সারঙ্গ যেদিন তিনি প্রদান করেন শ্রীরামকে, সেদিনই তিনি বিষ্ণুর অবতার রূপে চিনতে পারেন। আর তারপর থেকেই আগের মতো ক্রোধ আর তার নেই। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তেই। আজ সবকিছু দেখেও চুপ থাকতে হচ্ছে। হঠাৎ যেন তার মনের ভেতর কেউ বলে ওঠে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानि अधर्मस्यं तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। গন্তব্যের দিকে এগোতে লাগলেন মহর্ষি পরশুরাম। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে সঞ্জীবনী মন্দিরে। বিপদের আভাস ক্রমশ জোরালো হচ্ছে। আশেপাশে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু চোখের সামনেটা বেশ ঝাপসা। মনে হচ্ছে কোথাও একটা আটকে রাখা হয়েছে তাকে। আস্তে আস্তে চোখ মেলে তাকালেন প্রফেসর ধ্রুব। মাথার মধ্যে এখনো ঘোর ঘোর ভাব, শরীরে ভীষণ ব্যথার অনুভূতি। জল খেতে ইচ্ছে করছে, একটু একটু করে সম্বিত ফিরে আসছে। দুই হাতে ভীষণ যন্ত্রণা। ধ্রুব অনুভব করল সে একটি চেয়ারে বসে আছে, তার হাত এবং পা দুটোই শক্ত করে বাঁধা। তার সামনে 4 জন দাঁড়িয়ে। একজন তার ঠিক সম্মুখে বসে তার দিকেই তাকিয়ে রয়েছে। একজন এসে ধ্রুবর মুখে জলের ছিটা দিয়ে গেল। যাক, এখন একটু ভালো লাগছে। ওয়েলকাম প্রফেসর। সামনে বসা লোকটি একটু ঝুঁকে এসে বলল, গলাটা খুব চেনা মনে হচ্ছে না? কোথায় যেন শুনেছে ধ্রুব, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছে না। কি চিন্তা করছেন? কি হলো, কোথায় এলাম, এসব ভেবে কোনো লাভ নেই প্রফেসর। আপনি এখন কলকাতাতে নেই। আপনাকে এক ধরনের কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার জন্য আপনি একটু ডিজি ফিল করছেন। চিন্তা নেই, মরবেন না। তবে যদি আপনি আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে আপনার গ্যারান্টি আমি নিতে পারছি না। গঙ্গার পাড়ে চা খেলাম, আর তো কিছু মনে পড়ছে না। তারপর কি হয়েছিল? আপনারা কারা? শেষ স্মৃতি বলতে ধ্রুবর শুধু এইটুকুই মনে আছে। হ্যাঁ, ওতে একটা ঘুমের ওষুধ ছিল। যাই হোক, ওসব ছেড়ে এবার আমাকে একটা কথা বলুন তো। আপনি কে? আপনার গলা আমি শুনেছি। আপনার মেমোরি এত খারাপ প্রফেসর, মনে নেই? আমি আপনার লন্ডন যাওয়ার ব্যবস্থা করেছিলাম কয়েকদিন আগে। আমি তো সেই ট্রাভেল এজেন্ট যে আপনাকে কল করে 80% ডিসকাউন্ট দিয়ে ফ্লাইটের টিকিট বুক করিয়ে দিয়েছিলাম। হেসে বলে উঠলেন সামনে বসা লোকটি। এখন একটু পরিষ্কার হলো ধ্রুবর কাছে। লন্ডনের ফ্লাইট টিকিট কাটার সময় মোবাইলে একটা ফোন আসে যে একটা অফার চলছে, তাতে ডিসকাউন্ট পাওয়া যাবে। ফ্লাইট টিকিট কাটার সময় এর সাথেই তো কথা বলেছিলেন তিনি। আপনি গেছেন কিনা সেটাও লোক পাঠিয়ে কনফার্ম করি।
লন্ডনে আমারই লোক আপনাকে ফলো করছিল, সেমিনার হলে, ফুটপাতে, রেস্টুরেন্টে। এরপর আপনার বাড়ি থেকে আমি ফাইলটা বার করে আনি। এখন ক্লিয়ার? কিন্তু আপনি ফাইলের ব্যাপারে কি করে জানলেন, আর কি করে জানলেন আমার এই রিসার্চের ব্যাপারে? আমি জানি না, জানে অন্য একজন। দেখুন তো তাকে চেনেন কিনা। পকেট থেকে মোবাইল বার করে একটা কল করলো সামনে বসা লোকটি। একটা নাম্বার ডায়াল করে ফোনটা ধ্রুবর কানে ঠেকালো। ওপারে রিং হচ্ছে। হ্যালো। ফোনের ওপারের যে কণ্ঠস্বরটা শোনা গেল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না প্রফেসর ধ্রুব। কেমন আছিস? ওরা ঠিক মতো তোর খেয়াল রাখছে তো? অমর, তুই? কিন্তু সেটা কি করে হয়? তুই তো হসপিটালে, তুই এরকম ভাবে? আরে ওটা জাস্ট ফর ফান, আমার কিছুই হয়নি। ভেবেছিলাম তোকে ছাড়াই ওই ফাইল থেকে আমি সবকিছু বের করে নেব, কিন্তু পারলাম না। ওই পুঁথি আর পাণ্ডুলিপির অনেক লেখাই তুই ফাইলে বিশদে দিসনি। ওখানে বানানো তোর নকশায় অনেক জায়গাতে তুই কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করেছিস যা আমি বুঝতে পারিনি, তাই তোকে এর ভেতরে টানতে বাধ্য হলাম। তবে ভাবিস না, যারা তোকে ধরে রেখেছে তারা একদম পেশাদার। ওরা আমাকে কথা দিয়েছে এই সব মিটে যাবার পর তোর কিছুই মনে থাকবে না। ওদের কাছে আসলে সেরকমই কিছু একটা ওষুধ আছে, তোকে ওরা মারবে না। আর কেনই বা মারবে? আফটার অল আমরা হলাম বেস্ট ফ্রেন্ড, একসঙ্গে কাজ করেছি, এতগুলো বছর পড়াশোনা করেছি, কিন্তু তুই আমাকে সবটা শেয়ার করিসনি। কি ভেবেছিলি আমি চুপচাপ হজম করে নেব? তোর কাছে মৃত সঞ্জীবনী মন্দিরের পুরো ডিটেলস আছে, আর সেটা তুই চেপে রেখে দিবি? আমার জন্যই ওই ডিসকভারি পসিবল হয়েছে, তোর একার জন্য নয়। এতদিন এসব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সুযোগ পাচ্ছিলাম না, এবার পেয়েছি। সামনে বসা লোকটা ফোনটা কান থেকে সরিয়ে নিয়ে অমরেন্দ্রকে বলল, স্যার, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আপনি আমাদের বলা জায়গাটায় ওয়েট করবেন। কাল সকালে আপনাকে আমরা এখানে আনব। ফোনটা কেটে দিয়ে লোকটা পাশে দাঁড়ানো ছেলেটিকে বলল, নজর রেখো, আর একে খেতে দেওয়ার সময় খেয়াল থাকে যেন পালাতে না পারে। বি অ্যালার্ট। আমি আসি প্রফেসর, এরা আপনার যথেষ্ট খেয়াল রাখবে। চালাকি করবার চেষ্টা করবেন না, এখানে সবাই আর্মড। চলি, হ্যাঁ? খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা। রাতের খাবার দিয়ে গেছে। ধ্রুবর কোনো ইচ্ছেই নেই। চারিদিকে গাঢ় অন্ধকার নেমেছে। জানলা দিয়ে দেখা যায় দিগন্ত ঘেরা পাহাড়ের বিস্তৃতি। একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে, সাথে করে ঝিঝি পোকার এক টানা কোরাস। দূরে কোথাও যেন বন্য শেয়াল ডেকে উঠল। এখান থেকে রাতের আকাশটা এত পরিষ্কার, তার মানে নিশ্চয়ই এখন তিনি সমতল থেকে অনেকটা উপরে। প্রফেসর এখনো বিশ্বাস করতে পারছে না কিভাবে তার প্রাণের বন্ধু তার সাথে এরকম করতে পারে। বুঝতেই পারেননি যে অমরের মধ্যে এত চালাকি, হিংসা, লোভ রয়েছে। তাকে বিশ্বাস করে ওই মন্দিরের কিছু বর্ণনা দিয়েছিল ধ্রুব। তবে যেদিন তাকে সে মৃত সঞ্জীবনী শব্দটা বলেছিল, সেদিন কেন জানি না অমরের চোখে এক অজানা চাহনি লক্ষ্য করেছিল। সেটাই যে এতদূর গড়াবে তা বুঝে উঠতে পারেনি। হঠাৎই একটা ঘণ্টার ধ্বনিতে তার হুঁশ ফেরে। নিচে রাস্তার পাশে একটা ছোট শিব মন্দির। সত্যিই তো, এখন তো দেবাদি দেবী ভরসা।
মৃত সঞ্জীবনী। পুরাণ অনুসারে দৈত্য গুরু আদি শুক্রাচার্য এই বিদ্যায় পারদর্শী ছিলেন, যার আসল নাম মৃত জীবনার্থিকা বিদ্যা। মৃতকে জীবন দেয় বলে এই বিদ্যাকে বলা হয় মৃত সঞ্জীবনী। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে উল্লেখ পাওয়া যায় যে তৎকালীন সময়ে বুদ্ধদেবের চিকিৎসায় একাধিকবার গাছপালার নির্যাস ব্যবহার করা হয়েছিল। মৃত সঞ্জীবনীর উল্লেখ বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডতেও আছে। যে পুঁথির পাতায় দিব্য মন্দিরের ব্যাপারে লেখা ছিল, সেখানে একদম শেষ দিকে একটি গাছের পাতার মতো ছবি ছিল, যদিও তা খুবই অস্পষ্ট। মনে হয়েছিল পুঁথির শেষ অংশ এখনো অধরা। পরে চীনের তাং যুগের একজন চীনা বৌদ্ধ ভিক্ষুর লেখা একটি বৌদ্ধ ধর্মগ্রন্থের সংস্কৃত অনুবাদ থেকে তিনি সেই পাতার মতো ছবিটির মর্ম উদ্ধার করেন। সেটাই ছিল মৃত সঞ্জীবনীর সঞ্জীবনী বুটি, অর্থাৎ শুধু রামায়ণের লঙ্কা নয়, প্রকৃত মৃত সঞ্জীবনীর বুটির রহস্য সেই মন্দিরেও লুকিয়ে আছে, যা গ্রহণ করলে মানুষ হবে মৃত্যুঞ্জয়ী। সেটা জানার পরই ধ্রুব প্রতিজ্ঞা করে এই লোভী পৃথিবীটাকে কোনোভাবেই তা জানতে দেওয়া যাবে না, এর অপব্যবহার হবে। কিন্তু হে ঈশ্বর, যে ভয়টা তিনি করেছিলেন তাই হল। রক্ষা করো প্রভু, রক্ষা করো। হাত জোর করে মনে প্রাণে মহাদেব এবং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন প্রফেসর ধ্রুব। নিবিড় জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছেন ভার্গব। হিমালয়ের পাদদেশে এই নিবিড় অরণ্যে কারো বাস নেই। লোকালয় আছে, কিন্তু অনেক দূরে, চারিদিকে জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। নির্জন এই স্থানে তার নিজের বানানো মন্দির। যতই এগোচ্ছেন ততই যেন জঙ্গলের গভীরতা ধীরে ধীরে বাড়তে লাগলো। সেই সঙ্গে পেছনে অনতি দূরে মনে হচ্ছে কেউ বা কিছু যেন অনুসরণ করছে তাকে। একবার থমকে দাঁড়ালেন, চারপাশটা ভালো করে জরিপ করে নিলেন। না, পাখির কলকাকলি ছাড়া তো আর বিশেষ কিছু নজরে আসছে না। আবার হাঁটা দিলেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কলিযুগের শুরুতে কল্কি অবতারের কথা তিনি জানতেন। যুগের শেষ অবতারকে তার যুগের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন। সেই সঙ্গে তাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলার দায়িত্বও তার উপর। আর কল্কির অবতারের আগমনের পরেই তার মুক্তিধামের যাত্রাপথ খুলে যাবে। আবার ফিরবেন সভার্থী মনুতে সপ্তর্ষি হয়ে ৭১ মহাযুগ পরে। হঠাৎ মনের ভেতর কেমন একটা করে উঠল, যেন একটা নয়, একাধিক। কেউ ডাকলো মনে হলো না, নাকি অন্তরাত্মার কথা শুনতে পাচ্ছে? সেই সাথে অদ্ভুত এক শক্তির আভাস যেন ঘোরাফেরা করছে চারপাশে। কেউ কি তার পিছু নিয়েছে? কিন্তু এই স্থানের হদিশ পাওয়া সাধারণ কোনো মানুষের পক্ষে তো অসম্ভব। তবে কি? ক্রমেই যেন ডাক বাড়তে লাগলো। ধীরে ধীরে প্রকৃতিও জানান দিচ্ছে বিপদ আসন্ন। একপাশে কুঠার রেখে একাগ্র মনে আরাধ্যকে স্মরণ করে ধ্যানে বসলেন যমদগ্নি পুত্র পরশুরাম। হয়তো তিনি লক্ষ্য করলেন না, পেছনেই জঙ্গলের শুকনো পাতার উপর থেকে সরে গেল এক বানরের লেজ।
একটি সোনার তৈরি মন্দির। ধ্রুব তার সামনে দাঁড়িয়ে। মন্দিরের ভেতর থেকে অদ্ভুত নীল আলো বেরিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ভেতরে একটি পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্ম সত্তার প্রতীক চিহ্ন। সেই শিবলিঙ্গের চারপাশে বিভিন্ন অচেনা গাছের সারি, অনেকটা পান পাতার মতো দেখতে একটি লতানো গাছ দেওয়াল বেয়ে উঠে গেছে মন্দিরের ওপর পর্যন্ত। অন্তরের এক টান অনুভব করেন প্রফেসর ধ্রুব, যেন কেউ তাকে ভেতর থেকে ডাকছে। এগোবার জন্য পা বাড়াতেই পেছন থেকে একটা বলিষ্ঠ হাত তার কাঁধ ধরে ফেলল। ধ্রুব তাও চেষ্টা করে জোর করে মন্দিরে যাবার, কিন্তু পারে না। সেই হাতের শক্তি এতই বেশি, কোনোভাবেই তা ছাড়ানো যায় না। বাধ্য হয়ে সে পেছনে তাকায়, আর তাকাতেই ধ্রুব নিথর এক পাথরের মতো শক্ত হয়ে যায়। দুটো চোখ যেন নাগমণি বসানো তাতে, এতটাই উজ্জ্বল। তার জটাকে সজ্জার এই রূপ যেন শত নাগা সন্ন্যাসীর সমান। গলায় মোটা রুদ্রাক্ষের মালা, প্রকাণ্ড বিস্ময়কর দেহ, আর হাতে ওটা কি? রক্তস্নাত মরণ কুঠার। ঘুম ভেঙে ধরফর করে উঠে বসলেন ধ্রুব। উফ, স্বপ্ন দেখছিলেন। সারা শরীর একেবারে ঘামে ভিজে গেছে। হৃৎপিণ্ডের ধরপরানি মনে হয় পাশে বসা লোকও শুনতে পাবে। কিন্তু স্বপ্নে দেখা ওই অবয়বের আদৌ কি অস্তিত্ব আছে? বড্ড চেনা মনে হলো তাকে। ভোরের আলো এই ছোট্ট গ্যারেজের মতো ঘরটার উপরে ঘুলঘুলি দিয়ে ঢুকে মেঝেতে পড়ছে। জানলাটা কিঞ্চিত খুলতেই শীতল বাতাস কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল। চারিদিকে পাখিদের ডাকে মুখরিত। এমন সময় দরজা খোলার আওয়াজ পায় ধ্রুব। আগের দিনের সেই সন্ধ্যামার্কা লোকটার সাথেই প্রবেশ করে অমরেন্দ্র। কি ভাই, ঘুম ভাঙলো? রাতে দেখছি খাসনি। ও, তুই তো আবার ননভেজ, মাছ মাংস ছাড়া খেতে পারিস না। রাগে আর দুঃখে অমরেন্দ্রকে সজোরে একটা চড় মারতে ইচ্ছে হয় ধ্রুব। স্ক্রাউন্ডেল, বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করে এখন খাবারের মেনু ঠিক করছিস? আমি কি আর করি বল, সব তো তুই করেছিস। যাকে তোর ফাইল থেকে কাশ্মীরের হেমিস ন্যাশনাল ফরেস্টের নাম আর তার সঙ্গে জানস্কার নদীর নাম আমি পেয়েছি। বাকিটা তো তুই বলবি। না, বলবো না। তোদের মতন লোভী মানুষেরা সেখানে যেতে পারবে না। কেন পারবে না প্রফেসর? হেলিকপ্টারে যেতে পারবে। হাইটেক যানবাহন, এত অত্যাধুনিক যন্ত্রপাতি কিসের জন্য? আর আপনি থাকতে চিন্তাই নেই। আমি বলবো না, কিছুতেই না। তোমাদের যা করার করে নাও। ঠিক আছে, তাই করছি। ওই, ডু ইট নাও। ওদের একজন সাথী এসে ধ্রুবকে ধরে ফেলে পেছন থেকে। আরেকজন এগিয়ে এসে হাতের একটি আঙুল ধরে তার নখ উপরের দিকে টানতে থাকে। চিৎকার করে ওঠেন প্রফেসর। অসহ্য যন্ত্রণায় তার চোখ জলে ভরে যায়। বলবো না, আমি কিছুতেই বলবো না। এবার একজন এগিয়ে এসে ধ্রুবর পায়ে ব্লেড দিয়ে আঁচড় দিতে থাকে। হাঁটুতে, পায়ের গোড়ালি, কোনো কিছুই বাদ দেয় না।
অত্যাচারের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। একসময় সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়, মেঝেতে লুটিয়ে পড়েন প্রফেসর। অমরেন্দ্র এগিয়ে এসে বলে, দেখ, তুই এখন না বললে এই অত্যাচার তোকে দিনের পর দিন সহ্য করতে হবে, আর আমি সেটা করাবই। তাই যেটা জানতে চাইছি বলে দে, প্রাণে বেঁচে যাবি। দুই চোখ দিয়ে জল পড়তে থাকে ধ্রুবর। সে আর পারবে না। বয়স বাড়ার সাথে সাথে সহ্য শক্তিও হ্রাস পেয়েছে। চোখ বুজে ঈশ্বরের নাম নিয়ে মনে মনে বলে, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নারায়ণ, হে পরমেশ্বর, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো, বিশ্ব বিনাশ রক্ষা করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চোখ মেলে অমরেন্দ্রকে ধ্রুব বলল, জানিস, যখন যখন শ্রী হনুমানকে মেঘনাদ রাবণের কাছে নিয়ে গেছিল, তখন রাবণ হনুমানকে বলেছিল, দেখ তোর শরীর বাঁধা, চারিদিকে মৃত্যু নিয়ে অসুরদের মাঝে দাঁড়িয়ে আছিস, পালাবার কোনো পথ নেই। তখন শ্রী হনুমান বলেছিলেন, আমি বন্দী তো কি হয়েছে, ঈশ্বর তো বন্দী নন, তিনি সব দেখছেন, তিনি উপায় বার করে দেবেন। আমি তোকেও তাই বলবো, উনি সব দেখেন, সব দেখছেন, উনি রক্ষা করবেন, উনি রক্ষা করবেন। পেছনের সেই সন্ডা মার্কা লোকটা এবার হাঁটুর কাটা জায়গায় বন্দুক দিয়ে চাপ দেয়। এই যে প্রফেসর, অনেক জ্ঞান দিলেন, ঠিক আছে, এবার বলুন তো এক্সাক্ট লোকেশনটা কোথায়? আর ব্যথা সহ্য করতে পারলেন না ধ্রুব। 34.05419 ডিগ্রি নর্থ, 77.430348 ডিগ্রি ইস্ট, কাশ্মীরের রুম্বা গ্রাম থেকে 34 কিলোমিটার পশ্চিমে। থ্যাংক ইউ, লেটস গো। ক্রমাগত শীতল বাতাসের প্রকোপ বাড়তেই লাগলো। চারিদিকে যেন ঝড় উঠেছে। দিব্য দৃষ্টিতে যা দেখার দেখে নিয়েছিলেন তিনি। কাতর প্রার্থনা করা এক ব্যক্তি আর কিছু লোভী হিংসা পরায়ণ লোকের দল মৃত সঞ্জীবনী নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রাণপণে। সর্বনাশ! আবারও রক্ষকের ভূমিকা নিতে হবে তাকে। ওই পবিত্র মন্দিরে প্রবেশের অধিকার কারোর নেই। ওখানে লুকিয়ে আছে মানব সভ্যতার আদিম রহস্য। না, সংহারে নামতে হবে আবার। আগে দেখবেন কি হতে চলেছে সেখানে, তারপর প্রহার। হাতের কুঠার শক্ত করে ধরলেন। চারদিক থেকে এক দিব্য জ্যোতি এসে সামনে যেন এক অদৃশ্য দরজা খুলে দিচ্ছে। হাওয়ার বেগ যেন কেবলই বাড়ছে। ধীরে ধীরে বনের ভেতরে লুপ্ত হলেন পরশুরাম। খেয়াল করলেন না সেই দিব্য জ্যোতির বলয়ের ভেতর তারই সাথে অদৃশ্য হলেন লম্বা লেজ বিশিষ্ট আরেকটি লোমশ প্রাণী।
পাহাড়ের মাঝে একটি ছোট উপত্যকা, বড় বড় গাছের সারি, পাশ দিয়ে বয়ে চলেছে একটি খরস্রোতা নদী। যদিও তার উপরে বরফের স্তর পড়েছে। দূরে কতগুলো ইয়াক চড়ছে বলে মনে হলো। তুষারপাতের সাথেই বইছে কনকনানি হাওয়া। হাওয়ার বেগ আরেকটু বাড়িয়ে তুলে ধীরে ধীরে দেখা মিলল যানটা। হেলিকপ্টার থেকে নেমে দাঁড়ালো 7 জন লোক। ধ্রুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পাশ থেকে দুটো গাড়ির আওয়াজ ভেসে। এ তো কোনো সাধারণ গাড়ি নয়। নিখুঁতভাবে বরফ কেটে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। প্রফেসর ধ্রুবর পাশে সারাক্ষণ 2 জন লোক যেন তার ছায়া সঙ্গী। খানিক দূরে যেতেই মনে হলো সামনে গাছেদের একটা লম্বা লাইন। মনে হচ্ছে দুদিকে গাছের সারির মাঝে সেখানে কেউ যেন একটি ছোট রাস্তা করে দিয়েছে। কেউ যেন সেটা প্রতিদিন রক্ষণাবেক্ষণ করে। এই দাঁড়িয়ে দেখছিস কি? চল সামনের দিকে। অমরেন্দ্রর কথা শুনে কেউ বেশিক্ষণ সময় নষ্ট করল না। এগিয়ে গেল সেই গাছেদের সীমানার ভেতরে। ভেতরে প্রবেশ করতেই এ তো একেবারে অন্য জগৎ। আরেকটা অদ্ভুত ব্যাপার, প্রবেশের সঙ্গে সঙ্গে সীমানায় গাছেদের সারি যেন স্থান পরিবর্তন করলো বলে মনে হলো, ঠিক যেন জিগস পাজল। কিন্তু পাজলটা তাদের জন্য খোলা রেখেছিল কে? সেই পথ দিয়ে এগিয়ে যেতেই একটা ছোট মন্দিরের দেখা পেল সবাই। অনেকটা বাঁকুড়ার পুরনো টেরাকোটা মন্দিরের আদলে তৈরি। চারপাশের পরিবেশ কেমন যেন থমথমে। হাওয়া যেন বইতে ভুলে গেছে। বরফের হালকা স্তর যত্রতত্র লেগে রয়েছে গাছেদের গায়ে। এই সামনে এগিয়ে দেখ দরজা খোলা আছে কিনা। অমরেন্দ্রর আদেশ পেয়ে 2 জন লোক এগিয়ে গিয়ে দাঁড়ালো মন্দিরের সামনে। ধ্রুব কিছুতেই মেনে নিতে পারছেন না এত বছরের পরিশ্রম এভাবে কিছু লোভীর হাতে এত সহজে চলে যেতে পারে। কিছু একটা করতেই হবে। না, মন্দিরের দরজা বন্ধ। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। প্রকাণ্ড 2 গাছের সারি দুদিক থেকে ঢেকে রেখেছে মন্দিরের চূড়া। আর তাদেরই ফাঁক থেকে সূর্যের রৌদ্র কিরণ এসে পড়েছে মন্দিরের গায়ে। প্রফেসর ধ্রুব খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু এগোতেই মন্দিরের দরজায় দেখতে পেলেন এক অদ্ভুত জিনিস। সাপের মতো একটা গাছের মোটা লতা সেখানে জড়িয়ে রয়েছে, আর তার চারপাশে অনার মতো আরো লতা সেটিকে ঘিরে রয়েছে। সর্বনাশ! ধ্রুব দেখে বুঝতে পারলেন ওটা কি। নাগপাশ দিয়ে বন্ধনী দেওয়া হয়েছে। ঠিক যেমন লোকমুখে শুনেছিলেন কোনো এক দৈবিক শক্তি পাহারা দেয় এই সঞ্জীবনী মন্দির, আর সেখানে রয়েছে নাগপাশের জাল, যাকে তো সহজে পার করা দুষ্কর। দলের বাকি সদস্যকে অমরেন্দ্র ইশারা করল সেটা ভাঙতে। এই কে আছিস? ভেঙে ফেল ওটা। এই মন্দিরের রহস্য আমি আজ বের করেই ছাড়ব। সবাই বহু চেষ্টা করেও তা খুলতে পারল না। যতবারই তার সামনে যাবার চেষ্টা করছে ততবার কোনো এক অদৃশ্য বন্ধনী থেকে ছিটকে দূরে পড়ছে তারা। প্রকৃতিও যেন এবার আস্তে আস্তে নিজের রূপ বদলাতে শুরু করেছে। সবই যেন তার ইচ্ছে। বাতাসের বেগ আগের থেকে প্রবল হয়েছে। জঙ্গলের সমস্ত গাছপালা যেন একসাথে রুখে দাঁড়াতে প্রস্তুত এই বহিঃশত্রুর সম্মুখে।
রিভলভার দিয়ে ফায়ার করেও কোনো ফল হলো না। অমরেন্দ্র ধ্রুবর দিকে চেয়ে বলল, তুই নিশ্চয়ই জানিস এটা কিভাবে খুলবে। ধ্রুব জানে, কিন্তু সে অস্বীকার করল। আমার কোনো ধারণা নেই, আমি জানি না। দলের এক লোক এসে ধ্রুবর মুখে বন্দুকের হাতলের এক বাড়ি মারল। ঠোঁটের পাশ দিয়ে রক্তের ধারা এলো ধ্রুব। যন্ত্রণায় মাটিতে পড়ে গেল সে। শোন, আমার পরীক্ষা নিস না তুই, বল এটা কি করে খুলবে। অমরেন্দ্র চেঁচিয়ে উঠল, হয় আজ তুই বলবি, নয়তো আমি বের করেই নেব, যেভাবেই হোক আর যে কেউ হোক না কেন। গরুর মন্ত্র তার মুখে এসেও আটকে গেছে। কে যেন তার জিভ কোনো অদ্ভুত বলে চেপে ধরে আছে। চেষ্টা করেও বলতে পারছে না ধ্রুব। বেশ, যখন তুই বলবি না, তখন আমি নিজে খুঁজে বের করে আনবো এই মন্দিরে ঢোকার উপায়। এই বলে ঠোঁটের এক কোণে একটা হাসির রেখা ফুটে উঠল অমরেন্দ্র। পেছনে ঘুরে বাক্স থেকে বের করলেন লেজার ওয়েপন, আয়রন বিম। প্রফেসর ধ্রুব তার বন্ধুর মুখে অনেকবার নাম শুনেছেন, কিন্তু ভাবতে পারেননি সেই অস্ত্র এখানে তিনি ব্যবহার করার জন্য আনবেন। ট্রিগারে চাপ দিতেই চোখের নিমেষে অদৃশ্য বন্ধনী ভেদ করে চলে গেল লাল তীক্ষ্ণ রশ্মি। মুহূর্তের মধ্যে সামনের একটা গাছ মাঝ বরাবর পুড়িয়ে মন্দিরের দরজা ধূলিসাৎ করে দিল। আমাকে আটকাবে, আমাকে? আজ এই পৌরাণিক শক্তির রহস্য উদ্ধার করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। বাতাসের বেগ ক্রমেই বাড়তে শুরু করছে। দমকা হাওয়ায় সকলেরই যেন পড়ে যাবার জোগাড়। জঙ্গলের সমস্ত গাছ দুলতে শুরু করেছে। পায়ের তলার মাটি যেন কাঁপছে। বহুদিন ধরে ঘুমিয়ে থাকার পর আবার জেগেছে এই সঞ্জীবনী মন্দির। অনতি দূরে সমস্ত পাহাড় পর্বতের শিখর ঢেকে গেল কালো মেঘে। প্রলয়, হ্যাঁ, প্রলয় আসছে। আর ঠিক তখনই ঘটল যুদ্ধের সূচনা। কালো মেঘের আচ্ছাদনে একটা পাথরের চাইয়ের ওপর থেকে সবই দেখছেন ব্রহ্ম ঋষি পরশুরাম। আর দেরি নয়, হাত মুষ্টিবদ্ধ। এবার দুষ্ট বিনাশে অবতীর্ণ হতে হবে, যেমনটা হয়েছিলেন বহু বছর আগে। মন্ত্রের উচ্চারণ করে আহ্বান করলেন তার ধনু। দমকা বাতাসে ছিটকে গেল পেছনের দুটো গাছ। ছিলায় টান দিয়ে ছাড়লেন একটি বান। গর্জে উঠল আকাশ। ক্রমাগত বিদ্যুৎ চমকাতে লাগলো। মুহুর্মুহু শঙ্খ নিনাদ যেন প্রণাম জানালো সেই মহাস্ত্রকে। নিখুঁত লক্ষ্যে একটি বান হাওয়াতে যাওয়ার সময় পঞ্চবাণে পরিণত হল। সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন, এই পঞ্চবাণ লক্ষ্য ভেদে অব্যর্থ। ধ্রুব দেখল সামনে দাঁড়ানো লোকগুলির একের পর এক
মরণ চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে। কিছু জনের হাত পা, কিছু জনের মাথা শরীর থেকে ছিন্ন হয়ে গেল চোখের নিমেষে। আশেপাশের সমগ্র পার্বত্য এলাকা যেন কাঁপছে। জঙ্গলের বন্য জন্তুরা অদৃশ্য সংকেতে দিক বিদিক উদ্ভ্রান্তের মতো ছুটছে। এক পা করে মন্দিরের দিকে অগ্রসর হলেন মহর্ষি। তার এক একটি পদক্ষেপ যেন বজ্র নিনাদের সমান। প্রফেসর ধ্রুব যেন বিভোর হয়ে গেছেন। এ কাকে দেখছেন তিনি? সত্যি কি তিনি যা ভাবছেন তাই ঘটছে? সেই মহর্ষি ভার্গব আজ তারই সম্মুখে শত্রু বিনাশে নেমে এসেছেন। তার আগমনে প্রকৃতিও যেন প্রলয় নৃত্যের আভূষণ পরিয়ে দিয়েছে তার চরণে। এক এক করে চারদিকে ছিটকে পড়তে লাগলো লোকগুলোর লাশ। তাদের রক্তের ছিটে গালে লাগতেই পাগলের মতো হাসতে শুরু করে দিল অমরেন্দ্র। যেন সে আগে থেকেই জানতো এমনটা কিছু হতে চলেছে। অবশেষে আপনি এসেছেন মহর্ষি, কিন্তু বড্ড যে দেরি হয়ে গেল। তুমি এক তুচ্ছ মানব হয়ে যমদগ্নি মুনির পুত্রকে আহ্বান করছো সম্মুখ সমরে? তোমার এত বড় সাহস! আপনার আর সেই ক্ষমতা নেই মুনিবর। 21 বার ক্ষত্রিয় শূন্য করার পর আপনি অনুশোচনায় দগ্ধ। না হলে এত বছর পর কেন? বহু সময় ধরেই তো এই দিব্য মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কিন্তু আজ আপনি এসেছেন সমরে। আমি তোমাকে কোনো জবাবদিহি করব না। চলে যাও এখান থেকে। এই মন্দির তোমার মতো পিশাচদের জন্য নয়। এখানে পবিত্র আত্মা বাস করেন। জঙ্গলের আদি দেবতা একে রক্ষা করে, আর তুমি কিনা এসেছো সঞ্জীবনী নিতে। ফিরে যাও, নয়তো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কিন্তু অমরেন্দ্র যেন কিছুতেই ফিরতে নারাজ। আজ এই তুচ্ছ মানুষের কত বড় ক্ষমতা সে দেখাবে সকলের সামনে। দাঁড়ান মুনিবর, একবার দেখে যান এই সামান্য মনুষ্য কি করতে পারে। পকেট থেকে কি একটা বের করে যেই না বাটন টিপেছে, অমনি একটা অদৃশ্য রক্ষা কবচ তৈরি হয়ে গেল চারদিকে। আর সাথে করে অদ্ভুত দর্শন মেটাল ডিস্ক অমরেন্দ্র ছুঁড়ে দিল পরশুরামের দিকে। ত্রেতা, দাপর কোনো যুগেই এসব জিনিস তিনি চোখে দেখেননি, তাই এগুলোর ক্ষমতা তার অজানা। হাত জোর করে উপরে তাকিয়ে প্রণাম করলেন একবার, কুঠার তুলে নিলেন শত্রু নিধনের জন্য। আর ঠিক তখনই তার মুখ থেকে বেরিয়ে এলো চিৎকার। কি ব্যাপার? এখানে তো অন্য কারোর অস্তিত্ব নেই। চকিতেই নজর এলো ডিস্ক সদৃশ বস্তুগুলি থেকে প্রচন্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যা তাকে এগোতে দিচ্ছে না। তার সকল শক্তি দিয়ে পরাস্ত করার চেষ্টা করছেন, কিন্তু তিনি পারছেন না আজ শত্রুকে সম্পূর্ণ নিধন করতে। এ যুগের সাথে তিনি যে এখনো পূর্ণ পরিচিত নন। কি বলেছিলাম না এখনো আপনি মনুষ্যের ইচ্ছা শক্তির সঙ্গে অবগত নন মহর্ষি। আপনি জানেন না আমরা কি করতে পারি। আজ দেখবেন
আপনাকে দেখতেই হবে। ভগবান ততদিনই যতদিন আমরা আছি, এই মানুষ আছে। কি বলছে কি অমরেন্দ্র? সে কি জানে কাকে যুদ্ধের জন্য হুঙ্কার দিচ্ছে? প্রফেসর ধ্রুব আধ খোলা চোখে এসবই দেখে চলেছেন, কিন্তু কিছুই তার মাথায় ঢুকছে না। এদিকে মহর্ষি ভার্গব আজ নিরুপায়। তার দৈবিক শক্তি বয়সের ভারে ক্রমহ্রাসমান। তাহলে এবার শত্রুর কি বিনাশ হবে না? সঞ্জীবনী কি চলে যাবে শয়তানের হাতে? কিন্তু বিধাতা কি এসব হতে দেবেন? এই, কে আছিস? তোরা কিছুজন ওই মুনিকে দেখ, আর বাকিরা আমার সাথে চল। ওই মন্দির আজ আমি আস্ত রাখবো না। সঞ্জীবনী আমার চাই। খবরদার! আবারও সাবধান করছি, ফিরে যা, নয়তো নিজের জীবন আজকের পর আর ফেরত পাবি না। যেখানকার জিনিস তাকে সেখানে থাকতে দে, নইলে আমার হাতেই তোকে মরতে হবে। অমরেন্দ্র কোনো কথা শুনলেন না। এদিকে চারিদিকে হাওয়ার বেগ কিছুটা ধরে হলেও সমান গতিতে বয়ে চলেছে। আকাশে মেঘের ঘন ঘটা আগের থেকেও যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। হঠাৎই দূর থেকে এক মেঘের গর্জন শোনা গেল। মন্দিরের দরজার সামনে পৌঁছে অমরেন্দ্র ব্যাগ থেকে বার করল ত্রিশিরা বিশিষ্ট এক অদ্ভুত জিনিস। এ জিনিস প্রফেসর ধ্রুব আগে শুনেছে, কিন্তু কখনো কোনোদিন চোখে দেখেনি। মন্দিরের দরজার একপাশে অদ্ভুত এক নকশার খাঁজ আছে। মাঝখানে খানিক বড় আকৃতির গোলমুখ এবং দুধারে অপেক্ষাকৃত ছোট গোলমুখ। কিন্তু সেটাই যে মন্দিরে প্রবেশের রাস্তা হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি প্রফেসর। অমরেন্দ্রর হাতের বস্তুটি দেখে এবার যেন চমকে উঠলেন ধ্রুব। এ তো সেই বস্তুসমূহের সম্মিলিত রূপ। মাঝখানে বড় নীলকণ্ঠের রুদ্রাক্ষ, আর দুপাশে ছোট রক্ত বীজ, তাদের সংযোগকারী অমৃত দণ্ড, যা কিছুদিন আগে অরুণাচলের এক গুহা থেকে আবিষ্কার হয়েছে। এগুলো তো কৃষ্ণকুমারের কাছে ছিল, অমরেন্দ্র পেল কি করে? তার মানে কৃষ্ণকুমারের অপহরণের পেছনেও এই শয়তানের কাজ। সেই ত্রিশিরা দরজার খাঁজে বসাতেই বিকট এক শব্দ হলো। 1000 বছরের পুরনো মন্দির যেন জেগে উঠেছে। মুহূর্তের মধ্যেই সরে গেল সামনের বেদি। এক এক করে সিঁড়ি দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে আবারও এক বিকট শব্দ। অতীতের রহস্য নিয়ে সেই মন্দিরের দরজা আস্তে আস্তে খুলে গেল সকলের সামনে। ভেতরে তো কিছুই নেই, শুধু একটা শিবলিঙ্গ, মাথায় একটা শুকিয়ে যাওয়া বেলপাতা। উপরে জলাহুতির কোনো উৎস চোখে পড়ছে না। চারিদিকে উৎকট এক গন্ধ। মন্দিরের ভেতর দ্বিতীয় কোনো রাস্তা, সাথে আলো বাতাসের পথও বন্ধ। তবে মন্দিরের ভেতরে অদ্ভুত এক শীতলতা বিরাজ করছে। এই সেই মন্দির, এত কষ্ট, এত বলিদান দিয়ে কিনা শেষে এই একটা শুকনো নোংরা পাথরের শিবলিঙ্গ। আজ আজ আমি এটাকেই ভেঙে ফেলবো। পেছন থেকে একটা গম্ভীর হুঙ্কার ভেসে এলো অমরেন্দ্রর কানে। খবরদার, ভুলো এই পাপ করিস না, অমরেন্দ্র ছেড়ে দে। ধ্রুবর কথায়
কোনো কর্ণপাত করলেন না অমরেন্দ্র সেন। এদিকে যমদগ্নি পুত্র ক্রমে যেন ক্রোধের আগুন আরো প্রজ্বলিত করে চলেছেন। এক গগন ভেদী চিৎকার, মৃত্যু প্রিয় না হলে এ কাজ ভুলেও করবি না রে মানব। কিন্তু কে শোনে কার কথা? কিছুতেই যেন থামানো গেল না কলিযুগের এই মানুষরূপী অসুরদের লালসাকে। এক হাতে একটা শাবল তুলেছে কি অমনি এক আকস্মিক বজ্রপাতে কেঁপে উঠল চারিদিক। তারপর মুহুর্মুহু বজ্র নিনাদের হুঙ্কার। কি আকাশ ফেটে পড়ল নাকি? এখন তো দেখছি হাওয়ার বেগের সামনে টিকে থাকা দায়। জঙ্গলের সমস্ত প্রাণীরা অদ্ভুত স্বরে চিৎকার জুড়ে দিয়েছে। পায়ের তলার মাটি যেন কাঁপতে শুরু করেছে। জঙ্গলের গাছেদের ডালপালা পরিণত হয়েছে সাপে, যেন এক্ষুনি গিলে নেবে সবাইকে। আকাশে মেঘেদের যুদ্ধ যেন জানান দিচ্ছে স্থলভূমির এই যুদ্ধের মাঝে এসে দাঁড়িয়েছে তারই আরেক অংশ। উপস্থিত সকলে তখনও জানে না কে সে দাঁড়িয়েছে মন্দিরের আড়ালে। শিবলিঙ্গের গায়ে প্রথম ঘা মারতে যাবে অমনি একটা হোঁচট খেল অমরেন্দ্র। কে কে ওখানে? সামনে আয়। বাইরে এক এক করে সমস্ত গুন্ডার দল যেন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। কিসে ঘটাচ্ছে এই ঘটনা? সকলেরই মনে হচ্ছে মাটির সাথে সাপের মতো কিছু একটা আওয়াজ করে সরে পড়ছে অগোচরে। একটা লোমশ লেজ। এটা তো সাপ নয়। চোখের সামনে একটা মোটা গাছের গুড়ি উড়ে এলো তাদের সামনে, ধূলিসাৎ করে দিল জায়গাটা। চারপাশে জন্তু জানোয়ার ভয়ানক চিৎকার জুড়ে দিয়েছে। হাওয়ার তোড়ে যেন ছিটকে ফেলে দিল অমরেন্দ্র এবং তার সঙ্গী সাথীদেরকে। এক একটা গাছ যেন কার ইশারায় পরিণত হয়েছে নির্বাক সেনানিতে। পাহাড়ের দিক থেকে উড়ে আসছে পাথরের চাই। ধুলোর ঝড় জাগিয়ে তুলছে মহাসমরের চক্রব্যূহ। আর বজ্র গর্ভের বিস্ফোরণ যেন সেই সমরের রণহুঙ্কার। ধীরে ধীরে একটা শব্দ ভেসে আসছে কানে, একটা প্রতিধ্বনি, ওম ধ্বনি। চোখের পাতা আর খুলে রাখতে না পেরে মূর্ছা গেলেন প্রফেসর ধ্রুব। মেঘের গর্জনে যখন ঘুম ভাঙল তখন পরিস্থিতি হাতের নাগালের বাইরে। কোনো এক অদৃশ্য শক্তি যেন শত্রুদের ঘাসের মতো উপড়ে ফেলছে। মুহুর্মুহু গাছের গুঁড়ির আঘাতে গুড়িয়ে যাচ্ছে মাথা, হাত, পা। কে আছিস? বেরিয়ে আয়, নয়তো শেষ করে দেব। আজ যে আমাকে আটকাবে তাকে আমি ছাড়ব না, কাউকেই আমি ছাড়ব না। অমরেন্দ্র যেন দিশেহারা হয়ে প্রলাপ বকতে শুরু করেছে। আর তখনই এক প্রবল বিস্ফোরণের শব্দ। মহর্ষি যেখানে বদ্ধ ছিলেন সেই জায়গা একদম ফাঁকা। পেছনে পাহাড়ের আড়ালে এক জ্যোতি ছড়িয়ে পড়ছে আকাশে। হাওয়ার বেগ যেন লোমশ বপুকে টলাতে পারছে না। সর্পিল গাছেদের কাণ্ড এবার মাথা নত করছে তার পদচরণে।
জঙ্গলের পশু পাখিরা ভিড় করতে শুরু করেছে। একবার একবার দেখবে তাদের প্রভুকে। হেঁটে আসছে এক অন্ধকার ছায়ামূর্তি, সারা শরীর এক পুরনো নোংরা চাদরে আচ্ছাদিত, হাতে রুদ্রাক্ষের মালা। কিন্তু অন্ধকারের মধ্যেও যেটা স্পষ্ট লক্ষণীয় সেটা হলো তার চোখের জ্যোতি। প্রতিটি স্পর্শে লোমশ পা যেন দাপিয়ে বেড়াচ্ছে সেই যুদ্ধভূমি। কেই নেই, কোথা থেকেই বা এলেন, আর মহর্ষি কোথায় গেলেন? এমন সময় যে কজন লোক বেঁচে ছিল তারা সকলেই একসাথে আক্রমণ করল সেই ছায়া মূর্তিকে। কিন্তু না, পারল না। তাদের দেহ থেকে শুধু ছিন্ন মস্তক উড়ে এসে পড়তে লাগলো মাটিতে। কারোর হাত পা ছিটকে গিয়ে পড়ল খাদের ধারে। রক্তের স্রোতে ভেসে গেছে মাটি, যেন লোহিত ধারায় আজ ধরিত্রী মায়ের অভিষেক হচ্ছে পুনরায়। এক প্রবল হুঙ্কারে ভয় পেয়ে চোখ মুছতে বাধ্য হল প্রফেসর ধ্রুব। অমরেন্দ্র আর থাকতে পারলেন না। তবে রে এই শালা ভিখারি, তোর এত বড় সাহস! আজ এর পরিণতি এখানেই সমাপ্ত হোক। মৃত্যু যতক্ষণ না আমায় স্পর্শ করছে ততক্ষণ একে আমি টুকরো টুকরো করে ফেলব। কিন্তু সে বোধহয় জানতো না তার সামনে যে এসে দাঁড়িয়েছে সে স্বয়ং মৃত্যু। একদম অলক্ষ্যে এক হুঙ্কার ছেড়ে অমরেন্দ্র ছুটতে লাগলো সেই মায়াবীর দিকে। পেছন ঘুরে অবাক চোখে সেই রক্তস্রোতে সিক্ত যুদ্ধভূমি দেখে দিকবিদিক জ্ঞান হারিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। ধ্রুব দেখল অমরেন্দ্র দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন সময় তার হাতের বজ্র খড়গ দিয়ে আঘাত হানতে যাবে, হঠাৎ এক বিরাট আকারের কুঠার যেন আকাশ থেকে এসে পড়ল তার ওপর। মাথা ও ধর আলাদা করে দিল সঙ্গে সঙ্গে। দুটো টুকরো দুপাশে ছিটকে পড়ল। সেই দৃশ্য দেখতে না পেরে মুখ ঘুরিয়ে নিল ধ্রুব। সে জানে তারও মৃত্যু আসন্ন। বিষ্ণু স্মরণ করে চোখ বন্ধ করল সে। এক, দুই, তিন। কই, কিছু হলো না তো? সে কি মারা গেছে? ধীরে ধীরে চোখ মেলল সে, আর তার সাথেই দেখল সেই দৃশ্য যা সে স্বপ্নে দেখেছিল। বলিষ্ঠ দেহধারী এক ঋষি, ডান হাতে কুঠার, বাম হাতে কমণ্ডল, পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, আর ধ্রুব তারার মতো উজ্জ্বল দুটি চোখ। মুখে কোনো শব্দ নেই। মহর্ষির পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই ছায়ামূর্তি, কিন্তু তার পরিচয় এখনো অজানা। কমণ্ডলু থেকে জল নিয়ে ধ্রুবর মাথায় দিলেন মহর্ষি পরশুরাম। ব্রহ্ম ঋষি চোখ বন্ধ করে কি যেন একটা বলে চললেন। সব ব্যথা কষ্ট যেন নিমেষে দূর হয়ে গেল। এবার ধীরে ধীরে তিনি পেছনে ঘুরলেন সেই মায়াবীর দিকে। একত্রে প্রবেশ করলেন সঞ্জীবনী মন্দিরের ভেতর। কি অদ্ভুত! প্রফেসর ধ্রুব স্পষ্ট দেখলেন যে শিবলিঙ্গে এতক্ষণ জল অর্পণ হচ্ছিল না, এখন সেখানে বয়ে চলেছে সূক্ষ্ম বাড়িধারা। সারা জঙ্গল যেন জেগে উঠেছে মুহুর্মুহু শঙ্খধ্বনিতে। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসছে তেজ রশ্মি। দূরে কোথাও যেন মহাদেবের অভিষেক হচ্ছে। নিমেষেই সেই শিবলিঙ্গের চূড়া খানিকটা সরে এলো। বেরিয়ে এলো
এক সূক্ষ্ম পুষ্প, যেটা প্রায় লাল শালুতে মোড়া। আর এসবই কাণ্ড ঘটিয়ে চলেছেন সেই মায়াবী। মহর্ষিও যেন অবাক দৃষ্টিতে চেয়ে আছেন। পায়ে হেঁটে মন্দির থেকে বেরিয়ে আসতে পরশুরাম জিজ্ঞেস করলেন, কে আপনি? সঞ্জীবনীর খোঁজ পাওয়া কোনো মানবের সাধ্য নয়। ওদিক থেকে একটা উত্তর ভেসে এলো, আমি তো বলিনি আমি মানব। তবে আপনি কে? আর কোনো সারা শব্দ নেই, যেন নির্বাক, শান্ত। সেই মায়াবী ধীরে ধীরে মন্দিরের পেছনের জঙ্গলের দিকে হেঁটে যেতে লাগল। অজানার অতলে প্রবেশের পূর্বে খানিক থামলেন। তার কণ্ঠে শোনা গেল একটাই শব্দ, রাম। চোখের নিমেষে হাওয়াকে চিরে লাফ মারলেন ওপরে। তার মানে এতক্ষণ যুদ্ধভূমিতে যে এসেছিল সে আর কেউ নন, পবন সন্তান। মহর্ষি ভার্গব মুচকি হাসি এগিয়ে এলেন ধ্রুবর কাছে। উঠে দাঁড়ালো ধ্রুব, হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করুন। গুরু পরশুরাম তার কুঠার রেখে তার মাথায় হাত দিলেন। তার আগে তার হাত দিলেন সঞ্জীবনীর সেই সূক্ষ্ম অংশ। তার মুখ নিঃসৃত মন্ত্র মুগ্ধের মতো শুনলেন ধ্রুব। ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চোখ বুজে এলো ধ্রুব, আর কিছুই মনে নেই। যখন চোখ খুলল দেখল সে তার বাড়ির খাটে শুয়ে আছে। দেহে কোনো ক্ষত চিহ্ন নেই। মাথায় এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। এখানে কি করে এলেন কিছুই বুঝতে পারছেন না। যা মনে আছে সবই কেমন যেন আবছা। স্বপ্ন নাকি অলিক কল্পনা, উত্তর তার জানা নেই। খাট থেকে নেমে তার দেওয়ালে টাঙানো পরশুরামের ছবির দিকে তাকালো ধ্রুব। পেছন ফিরতে যাবে, হঠাৎ করেই ছবিটার পেছন থেকে একটা পুরনো কাগজ নিচে পড়ল। ধুর, আবার ঝড় বৃষ্টির লক্ষণ। বাইরে তখন মেঘ করেছে, সঙ্গে ঝোড়ো বাতাস। পশ্চিম আকাশে কালো মেঘের ভ্রুকুটি জানান দিচ্ছে বিপর্যয় আসছে, সঙ্গে বজ্র নিনাদের হুঙ্কার। কারেন্ট অফ। ধ্রুব একটা মোমবাতি জেলে যেই কাগজটা খুলেছেন তার চক্ষু চড়ক গাছ। এই কাগজ, বলা ভালো এই নকশা, এতদিন তো সে পায়নি। একটা অদ্ভুত দেশ, দেখতে অনেকটা ভারতের মতো, কিন্তু আকৃতিতে বিশাল। এটা কবেকার ম্যাপ?
আর ম্যাপে এই কালো কালো জায়গাগুলো কি নির্দেশ করছে? ধ্রুব কিছুই বুঝতে পারলেন না। হঠাৎই মোমবাতির গলিত মোম পড়ল ম্যাপের এক জায়গায়। না, এ হতে পারে না। এটা কি কোনো সংকেত নাকি নির্দেশ? বাইরের দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল নিমেষে। আবার মেঘের গর্জন, সাথে অঝোরে বৃষ্টি। খানিকটা ঝুঁকে প্রফেসর ধ্রুব দেখলেন ম্যাপের নিচের দিকে এক মহাসমুদ্র, তারপরে এক অবারিত বহুখণ্ড। তাহলে এবার গন্তব্য সিংহল, অর্থাৎ শ্রীলঙ্কা। সেখানেই পড়েছে গলিত মোম, আর সেই গলিত মোমের তলায় উকি দিচ্ছে সঞ্জীবনীর শেষ চিহ্ন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের গল্প বা আমাদের অন্যান্য গল্পগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর আমাদের গল্পগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজকের গল্প আশা করি ভালো লেগেছে। মহাকাল সিরিজ আবার ফিরবে এবং এর পরবর্তী পর্ব এখনই বলবো না, তার জন্য তো অপেক্ষা করতেই হবে। সঞ্জীবনী অধ্যায় অবশ্যই চলবে, তার সাথে মহাকাল সিরিজের আরও ভাগ বা আরও অভ্যন্তরীণ রহস্য আমরা উন্মোচন করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিনের জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই। নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আর হ্যাঁ, দেরি করার জন্য ক্ষমা প্রার্থী। পারিবারিক কিছু সমস্যার জন্য আমরা এতদিন পর গল্প আনছি। অবশ্যই একটু পাশে থাকবেন। শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার, কিন্তু ঠিকানা একটাই, অব্যক্ত অডিও স্টোরিজ।